তাহলে দেরি করব না, আমরা আমাদের এই ডেবিট ক্রেডিটের আলোচনাটাকে শুরু করে ফেলি। চলো, তো আমরা যদি সাবধানে তাকাই যে সমস্ত হিসাব ডেবিট অথবা ক্রেডিট হবে, সো ডেবিট দিকে অনেকগুলো নাম দেওয়া আছে, ক্রেডিট দিকে অনেকগুলো নাম দেওয়া আছে। প্রথমে কি বলা আছে, সকল প্রকার সম্পত্তি কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে। সকল প্রকার সম্পত্তি ডেবিট দিকে বসবে, এটা তো আমরা সবার উপরে জানছি। তাহলে এখানে নতুন কি আছে? নতুন ব্যাপারটা হচ্ছে, দেখো নগদ ব্যাংক আগেই জানি, নতুন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে একটা সম্পদের অনেকগুলো নাম থাকতে পারে, এবং সেটা বেশিরভাগ সম্পদের ক্ষেত্রে হবে ব্যাপারটা এরকম না। স্পেশালি যে যার ক্ষেত্রে সেটা হচ্ছে দেনাদার। দেনাদারের আরেকটা নাম হচ্ছে পুস্তক ঋণ, আরেকটা নাম হচ্ছে বিক্রয় খতিয়ানের, আরেকটা নাম হচ্ছে বুক ডেপ্টস, আরেকটা নাম হচ্ছে পাওনা। সো দেনাদারকে দেনাদার নামে না ডেকে এরকম বিভিন্ন নামে কি থাকতে পারে, প্রশ্নে দেয়া থাকতে পারে। সো অন্য নাম থাকলেও আমাকে বুঝতে হবে এটা বেসিক্যালি দেনাদারকেই বুঝাইছে। দেনাদার যেখানে বসে এটা এগুলো ঠিক কোন দিকে বসে সেই দিকেই বসবে। মানে পুস্তক ঋণ থাকলেও আমরা কোন দিকে বসাবো, ডেবিট দিকেই বুঝাবো, বিকজ পুস্তক ঋণ হচ্ছে দেনাদারের একটা নাম। বিক্রয় খতিয়ান যে থাকলে কোন দিকে বসাবো, ডেবিট দিকেই বসাবো, তার কারণ এইটা দেনাদারেরই আরেকটা নাম। বুক ডেপ্টস থাকলে কোন দিকে বসাবো, ডেবিট দিকেই বসাবো, বিকজ এইটা দেনাদারেরই আরেকটা নাম। পাওনা, শুধু পাওনা ওয়ার্ডটা দিয়েও কাকে বোঝানো হয়, শুধু পাওনা ওয়ার্ডটা দিয়েও দেনাদারকে বোঝানো হয়। সো দেনাদার বললেও আমরা যেদিকে বসাবো, পুস্তক ঋণ, বিক্রয় খতিয়ানের, বুক ডেপ্টস, তারপর পাওনা, এগুলো বলা থাকলে আমরা সেই দিকেই বসাবো। দেন প্রদত্ত ঋণ, শুধু ঋণ বলা থাকে সেটা ক্রেডিট দিকে দায় হিসেবে বসে। বাট যদি প্রশ্নে বলা থাকে প্রদত্ত ঋণ মানে ব্যবসা প্রতিষ্ঠান অন্য কাউকে ঋণ দিয়েছে, এটা কি হিসেবে আসে, সেটা একটা চলতি সম্পদ, এই জন্য এটা কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে। ভূমি, আসবাবপত্র, এগুলো তো স্থায়ী সম্পদ, সুনাম, প্যাটার্ন, এগুলো তো স্থায়ী সম্পদ। এরপর যে কোনো প্রকার অগ্রিম খরচ কোন দিকে বসে, ডেবিট দিকে বসে। বকেয়া আয় কোন দিকে বসে, ডেবিট দিকে বসে, বিকজ এগুলো চলতি সম্পদের মধ্যেই পড়ে। এরপর আমরা আসি দায়। সো মূলধন বেসিক্যালি দায়েরই একটা অংশ। মূলধন হচ্ছে বেসিক্যালি অভ্যন্তরীণ দায়। আর আমরা যদি যখন শুধু দায় বলি তখন সেটা বোঝায় একটা ব্যবসা প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দায়টাকে আমরা কি বলি, বহিস্থ দায়। ঠিক আছে, এর মধ্যে কারা কারা পড়ে, ব্যাংক ঋণ পড়ে, তারপর পরে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট, এটাকে ব্যাংক ওডিও বলা হয়। ঠিক আছে, এরপর পাওনাদারের অনেকগুলো নাম আছে। পাওনাদার, ক্রয় খতিয়ানের যে দেনা, ঠিক আছে, দেনা ওয়ার্ডটা একটু কনফিউজিং লাগতে পারে। দেনা দিয়ে বোঝায় বেসিক্যালি পাওনাদার, ক্রয় খতিয়ানের জেড দিয়ে বোঝায় বেসিক্যালি কাকে, পাওনাদারকে। আর বিক্রয় তো মানে দেনাদারের অনেকগুলো নাম তো আমরা জানলাম। কপিরাইটের আরেকটা নাম কিন্তু গ্রন্থসত্ত্ব। ঠিক আছে, এই নামগুলো মাথায় রাখবা, তার কারণ নাম মাথায় না থাকলে অনেকগুলো জিনিস ভুল হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেন সকল প্রকার বকেয়া খরচ, চলতি দেয়, অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি হিসেবে গণ্য হয়, চলতি দায় হিসেবে গণ্য হয়। তো আমরা দেখলাম সম্পদগুলো ডেবিট দিকে বসে, সম্পদের বিভিন্ন নাম সম্পর্কে জানলাম। দায়গুলো ক্রেডিট দিকে বসে, দায়ের বিভিন্ন নাম সম্পর্কে জানলাম। এক্সেপশন কারা কারা ছিল, দেনাদারের অনেকগুলো নাম। এক্সেপশন কারা কারা ছিল, এদিকে পাওনাদারের অনেকগুলো নাম। আরও একটা এক্সেপশন ছিল, সেটা হচ্ছে প্রদত্ত ঋণ। ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখি সকল প্রকার খরচ ক্ষতি কোন দিকে বসে, ডেবিট দিকে বসে। সকল প্রকার আয় কোন দিকে বসে, ক্রেডিট দিকে বসে। আয়ের লিস্ট, খরচের লিস্ট সবগুলো আমরা কি করে ফেলছি, অলরেডি দেখে ফেলছি। এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের অন্যান্য মধ্যে আরো অনেক জিনিসের নাম আছে। উত্তোলন, সো উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, এগুলো বেসিক্যালি উত্তোলনই আরেকটা নাম। সো আয়কর বলা থাকলে আমরা উত্তোলন হিসেবে ডেবিট করি, জীবন বীমা বলা থাকলে আমরা উত্তোলন হিসেবে ডেবিট করি। উত্তোলন যেদিকে বসে, জীবন বীমা বলা থাকলে সেদিকেই বসবে, আয়কর বলা থাকলে সেই দিকেই বসবে। দ্যাট মিনস কোন দিকে বসবে, এগুলো ডেবিট দিকে বসবে। ঠিক আছে, তারপর বিপরীত আয় বা প্রতি আয়, সেটা হচ্ছে বিক্রয় আমার জন্য আয়, বিক্রয় ফেরত, এটা বোঝা হচ্ছে বিপরীত আয়। বিক্রয় যে দিকে বসে, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা তার ঠিক বিপরীত দিকে বসবে। বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে বসে, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বলা থাকলে কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে। তারপর দায়ের বিপরীতে সঞ্চিতি, এখানে মনে রাখবা পাওনাদারের পাট্টা সঞ্চিতি আর প্রদেয় বিলের পাট্টা সঞ্চিতি ছাড়া দুনিয়ার সকল সঞ্চিতি কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। আর নগদ তহবিল, ব্যাংক তহবিল ছাড়া দুনিয়ার সকল তহবিল কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। সো ডেবিট দিকে আমার কে কে বসতেছে, পাওনাদারের পাট্টা সঞ্চিতি আর প্রদেয় বিলের পাট্টা সঞ্চিতি কোন দিকে বসে, ডেবিট দিকে বসে। এই দুইটা সঞ্চিতি ছাড়া পৃথিবীর সকল সঞ্চিতি কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। নগদ তহবিল, ব্যাংক তহবিল কোন দিকে বসে, ডেবিট দিকে বসে। এই দুইটা তহবিল ছাড়া দুনিয়ার সকল তহবিল কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা এখানে ওই জিনিসটাই বলা আছে, সঞ্চিতি তহবিল হাবিজাবি অনেক কিছু। সো এই জিনিসটা আমরা অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, তাহলে আর রি এক্সপ্লেন তোমাকে আমি করলাম না।
আবার লাইনটা একবার বলি, সেটা হচ্ছে পাওনাদারের বার্তা সঞ্চিতি আর প্রদবিলের বার্তা সঞ্চিতি ছাড়া দুনিয়ার সকল প্রকার সঞ্চিতি কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। আর এই দুইটা মানে কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। আর নগদ তহবিল, ব্যাংক তহবিল কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। এই দুইটা তহবিল বাদে দুনিয়ার সকল তহবিল কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। শেষ। ওকে, এরপর আমরা কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে জানবো যে রেওয়া মিলে কে কে বসে না। ঠিক আছে, প্রথমে আমাদের এই লিস্টটা থাকতেছে কে? নগদ, ব্যাংক জমাতিরিক্ত, দেনাদার, পাওনাদার, প্রাপ্য বিল, প্রদেয় বিল। ঠিক আছে, এগুলোর কোন উদ্বৃত্ত বসে না? এগুলোর প্রারম্ভিক জের রেওয়া মিলে বসে না। কোন কোন জেরগুলো? নগদ, ব্যাংক জমাতিরিক্ত, দেনাদার, পাওনাদার, প্রাপ্য বিল, প্রদেয় বিল, এগুলোর প্রারম্ভিক জের রেওয়া মিলে বসে না। আর সমাপনী জের কার কার? মজুদ পণ্য, মণিহারি, এগুলোর সমাপনী জের রেওয়া মিলে বসে না। তার রিজনটা হচ্ছে এদের যে প্রারম্ভিক জের থাকে, প্রারম্ভিক জেরের মধ্যে সমাপনী জেরটা ইনক্লুডেড থাকে। মানে হচ্ছে আমার প্রারম্ভিক মজুদ পণ্য মনে করো ছিল হচ্ছে 10, ঠিক আছে, আমি নতুন করে ক্রয় করছি হচ্ছে 20, তাহলে আমার কাছে টোটাল মজুদ পণ্য আছে হচ্ছে 30, ঠিক আছে। সারা বছর বিক্রি করছি মনে করো 25, তাহলে বছর শেষে অবশিষ্ট আছে কয় পিস? 5 পিস। এই 5 পিসকে আমার জন্য সমাপনী মজুদ পণ্য। কিন্তু তুমি একটু চিন্তা করে দেখো, এই 5 পিস বেসিক্যালি 30 পিসের মধ্যে অলরেডি আসা না। তো আমি যদি প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয়কে নিয়ে আসি, আমার কি আর আলাদা করে সমাপনী মজুদ পণ্য আনার কোনো প্রয়োজন আছে? কোনো দরকার নেই। তারপর মণিহারির কেসটা হচ্ছে তুমি মনে করো 20 পিস কলম কিনছো, সারা বছর ব্যবহার করছো 18 পিস, অবশিষ্ট বা অব্যবহৃত আছে হচ্ছে 2 পিস। তুমি যদি এই 2 পিসকে আবার তুমি যখন 20 পিস কিনছো তখন সেটাকে তুমি হিসাবের খাতায় একবার লিখছো, আবার যদি 2 পিস লিখতে হবে তাহলে তোমার হিসাবের খাতায় কয় পিস দেখাবা? 22 পিস। বাট অ্যাকচুয়ালি তোমার কাছে আছে কত? 20 পিস কিনছিল না। সো প্রারম্ভিকটার মধ্যেই সমাপনী যে জেটটা, মানে সমাপনী মজুদ পণ্য বলি, সমাপনী মণিহারি বলি, এই দুইটা বেসিক্যালি প্রারম্ভিক যে মণিহারি বা মানে প্রারম্ভিক মজুদার ক্রয়ের মধ্যে কি থাকে? ইনক্লুডেড থাকে। এই জন্য মজুদ পণ্য মণিহারির সমাপনী জেটটাকে আনতে হয় না, বিকজ আনলে ডাবল নিয়ে আসা হয়ে যায়। সেম কেসে নগদ, ব্যাংক জমাতিরিক্ত, তারপর দেনাদার, পাওনাদার, প্রাপ্য বিল, প্রদেয় বিল, এদের যে সমাপনী জেরটা থাকে, এই সমাপনী জেরের মধ্যে প্রারম্ভিক টাকাটা ইনক্লুডেড থাকে। এই জন্য নগদ, ব্যাংক জমাতিরিক্ত, দেনাদার, পাওনাদার, প্রাপ্য বিল, প্রদেয় বিল, এদের প্রারম্ভিক জেরকে আমরা ইনক্লুড করব না। কোন জেরকে ইনক্লুড করব? সমাপনী জেরকে আমরা হিসাবে মানে রেওয়া মিলের মধ্যে ইনক্লুড করব। আর এখানে একটা তোমাকে খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস জানা রাখি, সেটা হচ্ছে যে মজুদ পণ্যের যে সমাপনী জের, এটা কোথায় আসবে না? এইটা রেওয়া মিলে আসবে না, কিন্তু যখন চলতি সম্পদ নির্ণয় করতে বলবে তখন কিন্তু সমাপনী মজুদ পণ্যকে আনতে হবে। ঠিক আছে, এটা নিয়ে বি কেয়ারফুল থাকবে। এবার এখানে এই জিনিসটাই বলা আছে যে মজুদ পণ্যের প্রারম্ভিকটা আসবে না নাকি সমাপনীটা আসবে না, কোনটা আসবে না। সো এখানে যে লাইনটা তোমাকে সেটা বলি। নর্মালি আমার প্রশ্ন যদি প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয়, সমাপনী মজুদ পণ্য তিনটাই দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়কে রেওয়া মিলে আনবো, সমাপনী মজুদ পণ্যকে রেওয়া মিলে আনবো না। কিন্তু সমাপনী মজুদ পণ্য যদি আমার প্রশ্নে চলতি সম্পদ জিজ্ঞাসা করে, তখন কিন্তু চলতি সম্পদের লিস্টের মধ্যে আমাকে কাকে আনতে হবে? সমাপনী মজুদ পণ্যকে আনতে হবে। ঠিক আছে, বাট রেওয়া মিলের মধ্যে সমাপনী মজুদ পণ্য আসবে না। রেওয়া মিলের মধ্যে কে আসবে? প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয় আসবে। এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে পরের স্লাইডে। ব্যতিক্রমটা হচ্ছে যদি কিনা প্রশ্নে আবার সমন্বিত ক্রয় দেয়া থাকে। যদি প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে তখন আমরা কাকে আনতে পারবো না? প্রারম্ভিক মজুদ পণ্যের ক্রয়কে আনতে পারবো না। তখন কাকে আনতে হবে? সমাপনী মজুদ পণ্যকে আনতে হবে। সো বেসিক্যালি এটার জন্য আমরা একটু আগে যেটা বুঝলাম যে আমরা সমাপনী মজুদ পণ্য কেন আনবো না? ওর সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে যে না ও আমার বন্ধু না, আমার শত্রু, এর জন্য আমি সমাপনী মজুদ পণ্যকে রেওয়া মিলে আনবো না? ব্যাপারটা কি এরকম না? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়ের মধ্যেই সমাপনী মজুদ পণ্যের টাকাটা ইনক্লুডেড অবস্থা থাকে। সো আমি যদি প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয়কে নিয়ে আসি একবার, আমাকে আর কষ্ট করে সমাপনী মজুদ পণ্যকে ডাবল আর আনতে হচ্ছে না। কিন্তু যদি প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে, সমন্বিত ক্রয় বেসিক্যালি সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় বা নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। তো যদি কিনা আমার প্রশ্নে সমন্বিত ক্রয় দেয়া থাকে, সমন্বিত ক্রয়ের মধ্যে কে কে আছে? সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য আছে, সমন্বিত ক্রয়ের মধ্যে ক্রয় আছে। সমন্বিত ক্রয়ের মধ্যে নাই কে? সমন্বিত ক্রয়ের মধ্যে সমাপনী মজুদ পণ্যটা নাই। ঠিক আছে, সো যখন আমার প্রশ্নে সমন্বিত ক্রয়টা দেয়া থাকে, এর মধ্যে কে কে আছে?
প্রারম্ভিক মজুদ আর ক্রয়টা আছে। সো আমাকে আলাদা করে আর প্রারম্ভিক মজুদ পণ্যকে আনতে হবে না, কিন্তু যেহেতু এর মধ্যে সমাপনী মজুদ পণ্যটা নাই, আমাকে তখন সমাপনী মজুদ পণ্যকে কি করতে হবে, আনতে হবে। সহজ এবং সিম্পল ভাষা হচ্ছে, যদি প্রশ্নে নর্মালি প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, সমাপনী মজুদ পণ্য তিনটা বলা থাকে, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য আর ক্রয়কে আনবো, সমাপনী মজুদ পণ্যকে আনবো না। কিন্তু যদি প্রশ্নে সমন্বিত ক্রয় বলা থাকে, সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুদ পণ্যকে আনবো না, সমাপনী মজুদ পণ্যকে হিসাবের খাতায় লিখবো। তার কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য টাকা অলরেডি ইনক্লুডেড অবস্থায় আছে, এই জন্য প্রারম্ভিক মজুদ পণ্যকে আনতে হচ্ছে না। কিন্তু সমন্বিত ক্রয়ের মধ্যে যেহেতু সমাপনী মজুদ পণ্যের টাকাটা নাই, এই জন্য সমাপনী মজুদ পণ্যকে আলাদা করে আনতে হচ্ছে। দ্যাটস ইট। ওকে, মণিহারির ক্ষেত্রেও সিম্পল কাহিনীটা, যে সমাপনী মণিহারি দেখাইতে হয় না, তার কারণ সমাপনী মণিহারি বেসিক্যালি প্রারম্ভিক মণিহারির একটা অংশ। কিন্তু যদি প্রশ্নে ব্যবহৃত মণিহারি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা সমাপনী মণিহারিকে আনবো, প্রারম্ভিক মণিহারিকে কি করব না, আনবো না। ঠিক আছে, ওকে। এরপরে গুরুত্বপূর্ণ নোট, যেটা আমরা অলরেডি একবার দেখে ফেলছি, নগদ, ব্যাংক জমাতিরিক্ত, এগুলোর প্রারম্ভিক যে কি করতে হয় না, রেওয়া মিলে আনতে হয় না। এটা এখানে বলছে প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা এবং ব্যাংক জমাতিরিক্ত, এটা মাথায় রেখো, জমা প্লাস জমাতিরিক্ত। ঠিক আছে, এগুলোর তিরিক্ত প্রারম্ভিক যে কি হয় না, রেওয়া মিলের মধ্যে আসে না, এগুলো সমাপনী যে কি করতে হয়, রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতে হয়। ইভেন চলতি সম্পদও আমরা যখন বের করতে যাই, তখন বেসিক্যালি আমাদের সমাপনী জেড দিয়েই চলতি সম্পদের মানটা বের করতে হয়। এরপর 5 নম্বরে বলছে, যদি বাট্টা, কমিশন, ভাড়া, সুদ ইত্যাদির পাশে আয় নাকি ব্যয় এটা স্পেসিফিক উল্লেখ করে দেওয়া না থাকে, আমরা সেটাকে কি হিসাবে ধরবো, ব্যয় হিসাবেই ধরবো, বা প্রদত্ত হিসাবেই ধরবো, প্রদত্ত বা ব্যয় হিসাবে ধরবো। এন্ড ব্যয় যেহেতু ডেবিট দিকে বসে, এগুলো আমাদের কোন দিকে বসাইতে হবে, ডেবিট দিকেই বসাইতে হবে। ইজি অ্যান্ড সিম্পল। ওকে, এরপর আমরা সব বসাইলাম, বসানোর পরে দেখতেছি আমার ডেবিট সাইড ক্রেডিট সাইড মিলতেছে না। ডেবিট সাইডে আছে মনে করো 20,000 টাকা, ক্রেডিট সাইডে আছে মনে করো 15,000 টাকা, 5,000 টাকা ক্রেডিট সাইডে শর্ট। তখন আমার দেখতে হবে ক্রেডিট সাইডে মূলধন হিসাব নামে কোনো একটা হিসাব আছে নাকি নাই। যদি মূলধন হিসাব থাকে তাহলে তো ভালোই, তাহলে আমরা ওই ডিফারেন্সটাকে কি নামে লিখবো, অনিশ্চিত হিসাব নামে লিখবো। আর যদি ক্রেডিট সাইডে মূলধন হিসাব না থাকে, তাহলে আমরা ডিফারেন্সের টাকাটা ক্রেডিট সাইডে বসায় হিসাবের নাম কি দিব, মূলধন হিসাব। সেটাই বেসিক্যালি এখানে বলা আছে, যে সবকিছু আমাদের যদি মূলধন লেখা না থাকে, ঠিক আছে, ক্রেডিট সাইডে, তখন আমাকে দেখতে হবে এটা কখন আমার দুই সাইডে ডিফারেন্স হয়েছে। ডিফারেন্স হওয়ার পর দেখলাম ক্রেডিট সাইডে টাকার পরিমাণ কম আছে, কম থাকার পরে দেখলাম ক্রেডিট সাইডে মূলধন হিসাব নাই, তখন এই ডিফারেন্সের টাকাটাকে আমরা কি নামে লিখবো, মূলধন নামে লিখবো। আর যদি ক্রেডিট সাইডে অলরেডি মূলধন থেকে থাকে, তখন ডিফারেন্সের টাকাটাকে আমরা কি নামে লিখতে হবে, অনিশ্চিত হিসাব নামে লিখতে হবে। ঠিক আছে, ওকে। আমরা যদি একবার সামারি দেখি যে কোন কোন দফাগুলো আসবে না, নগদ, ব্যাংক জমাতিরিক্ত, দেনাদার, পাওনাদার, প্রাপ্যবিল, প্রদবিল, এগুলোর কি আসবে না, প্রারম্ভিক যারা আসবে না, মজুদ পণ্য মণিহারির কি আসবে না, সমাপনী যারা আসবে না, আর কোনো প্রকার সম্ভাব্য দায়, কোনো প্রকার সম্ভাব্য সম্পদও কি হবে না, রেওয়া মিলে আসবে না। ঠিক আছে, ওকে। এবার আমাদের যেটা দেখতে হবে